তাহলে দেখেন, এই যে ব্যাংক চার্জ কেটে নেয়, ইন্টারেস্টের চার্জ নেয়, বিভিন্ন চার্জ আমাদের কাছ থেকে নেয়, এটা আমাদের জন্য কি পেমেন্ট, যেটা ব্যাংকে পে করতে হয় আমাদের আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংক এই টাকাগুলো কেটে নেয়, মানে এটা পেমেন্টের এন্ট্রি, ফার্স্ট কথা। তাইলে আমরা কি করব, ক্যাশবুক এবং পাসবুক দুইটারই পেমেন্ট সাইড থেকে কি করব, পেমেন্ট সাইডে দুইটারই কাজ হবে। তাহলে দেখেন, পাসবুকের যেটা পেমেন্ট সাইড, সেখান থেকে ব্যাংক টাকা কেটে নিয়েছে, এটা কাজ হয়ে গেছে, ব্যাংকে টাকা কেটে নিয়েছে পাসবুক থেকে। কিন্তু আমরা কিন্তু জানি না, আমরা এটা কখন জানতে পারবো, যখন ব্যাংক স্টেটমেন্ট পাবো। তখন আমরা কি করব, সেইটা দেখে আমাদের পেমেন্টে নো এন্ট্রি ছিল, ক্যাশবুক সেম ছিল, এখান থেকে মাইনাস করতে হবে যে হ্যাঁ এত টাকা ব্যাংক চার্জের জন্য কেটেছে, এত টাকা ইন্টারেস্ট চার্জের জন্য কেটেছে, ঠিক আছে। আচ্ছা, তাই এই যে দেখেন, বিজনেস উইল কাম টু নো লেটার ওয়ান আফটার গেটিং ব্যাংক স্টেটমেন্ট। তাহলে কি করতে হবে, ক্যাশবুক ডিক্রিজ হবে, কারণ ব্যাংক যে চার্জ কাটে তা কেটে নেওয়ার সময় জানা যায় না, বিজনেস পরে জানতে পারে। পরে কখন জানতে পারে, যখন ব্যাংক স্টেটমেন্ট আসে। তাহলে এটা কি হবে, ক্যাশবুক থেকে লেস করতে হবে, কারণ ব্যাংক চার্জ ব্যাংক কেটে নেয়, ব্যাংকের পেমেন্ট সাইড থেকে আগেই চলে যায়। তাহলে আমাদের কি হবে, বিজনেসের পেমেন্ট থেকে এটা কমাইতে হবে। বিজনেসের পেমেন্ট হলো ক্রেডিট সাইডে, আর ব্যাংকের পেমেন্ট হলো ডেবিট সাইডে, এটা মাথায় রাখতে হবে। এই যে আমি চিত্রটা এঁকে দিয়েছি, দেখেন, ক্যাশবুক মানে বিজনেসের পেমেন্ট হলো ক্রেডিট সাইডে, আর ব্যাংকের পাসবুক, ব্যাংকের পেমেন্ট হলো ডেবিট সাইডে। তাহলে ক্যাশবুক ব্যাংক থেকে তো, আচ্ছা এটা 4 নাম্বার এন্ট্রি, এটা হচ্ছে 4 নাম্বার এন্ট্রি, ব্যাংক টাকা কেটে নিয়েছে। হ্যাঁ, ব্যাংক পেমেন্ট সাইড থেকে টাকা কেটে নিয়েছে, বাট এখানে দেখেন, এখানে আমাদের এই পেমেন্টে এখনো কিছু করা হয় নাই, তাহলে কি করতে হবে, ক্যাশ বুক থেকে লেস করে দিতে হবে। ওকে, আচ্ছা, এবার 5 নাম্বার আর 6 নাম্বার আছে, এটার পরেই আমরা অঙ্কে যাব। অঙ্কে গেলে আপনাদের আরো ক্লিয়ার ধারণা। ডাইরেক্ট ডিপোজিট ইনটু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিপোজিট করছে, কে করছে, কাস্টমার। কেন করছে, কাস্টমারকে আমি বাকি বিক্রি করেছিলাম, তার কাছে আমি টাকা পেতাম, সে সরাসরি ব্যাংকে আমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে টাকা। তো জমা করে দিয়েছে, আমি জানি না, আমি কখন জানবো, যখন আমার কাছে, মানে পরে জানতে পারবো, এক কথায় শেষ। তাহলে দেখেন, বিজনেস ক্রেডিট সেল করলে কি হয়, অ্যাকাউন্ট রিসিভেবল আসে, কাস্টমার, হ্যাঁ, আমি টাকা পাবো। পাওয়ার পরে কি হয়, লেটার কাস্টমার ডাইরেক্টলি ডিপোজিট ব্যাংক, কাস্টমার ব্যাংকে জমা করে দিয়েছে। তাহলে কি হয়েছে, ব্যাংকের রিসিট সাইডে এটা আমার কি এন্ট্রি, তাহলে রিসিট এন্ট্রি, দুই রিসিটে কাজ হবে, পাসবুকের আর ক্যাশবুকের। তাহলে দেখেন, এখানে রিসিটে জমা হয়ে গেছে। আচ্ছা, কিন্তু ক্যাশবুকে কি আমরা জানি নো এন্ট্রি, ক্যাশবুকের রিসিটে নো এন্ট্রি, কেন নো এন্ট্রি, কারণ আমরা জানি না। তাহলে ইফেক্ট কি হচ্ছে, পাসবুক বেড়ে যাচ্ছে, ক্যাশবুক সেম আছে, তাই না, এই কারণে কি হবে, ক্যাশবুকে প্লাস হবে। তাহলে দেখেন, ম্যাচ আপ কি করব, ক্যাশবুক ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ মানে কি, যোগ, ক্যাশবুকে যোগ হবে, কারণ আমার পাসবুকে অলরেডি যোগ হয়ে গেছে রিসিটে। হ্যাঁ, কাস্টমার ধরেন 1 লাখ টাকা পাঠিয়েছে, 1 লাখ টাকা পাসবুকে বেড়ে গেছে, ব্যাংকে আমার বেড়ে গেছে 1 লাখ টাকা, তাইলে আমাকে ক্যাশবুকে, যখন আমি জানতে পারবো পরে, ক্যাশবুকে 1 লাখ টাকা জমা করে দিতে হবে রিসিটে। তার মানে এটা রিসিটের এন্ট্রি, যখন রিসিটের এন্ট্রি হবে দুই রিসিটে কাজ করব, যখন পেমেন্টের এন্ট্রি হবে দুই পেমেন্টে কাজ করব। এর মধ্যে একটাতে দেওয়া থাকবে, একটাতে দেওয়া থাকবে না, যেটাতে দেওয়া থাকবে না সেটাতে বসাই দিব, এইটুকুই আমাদের কাজ। আচ্ছা, এবার 6 নাম্বার এন্ট্রি দেখেন, ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক। তার মানে কি, মানে সাপোজ ধরেন আমি শেয়ার কিনেছি, শেয়ারের জন্য আমি কি পাবো, ডিভিডেন্ড। আর আমি বন্ড কিনেছি, এটার জন্য আমি কি পাবো, ইন্টারেস্ট। তাহলে এই যে শেয়ার আর বন্ড কিনেছি, এইটার যে ইন্টারেস্ট, মানে ডিভিডেন্ড আর ইন্টারেস্ট পাবো, এটা কিসের মাধ্যমে পাওয়া যায়, ব্যাংকের মাধ্যমে। এটা কিন্তু কখনো ক্যাশ মাধ্যমে লেনদেন হলে, ব্যাংক কালেক্ট করলে সবার আগে কি হয়, ব্যাংক, এটা আমার রিসিট এন্ট্রি, তাহলে দুই রিসিটে কাজ হবে। তাহলে ব্যাংকের রিসিটে আগে জমা হয়ে গেছে টাকাটা, আমি কিন্তু জানিই না, আমি কখন জানবো, যখন ব্যাংক স্টেটমেন্ট পাবো। তার মানে আমার রিসিটে নো এন্ট্রি, এখন এন্ট্রি হয় নাই। দেখেন, এখানে আমি লিখে দিয়েছি, বিজনেস এর কন্ট্রাক্ট থাকে ব্যাংকের সাথে, ব্যাংক ডিবেঞ্চার, প্রিফারেন্স শেয়ার, বন্ড, এগুলোর ইন্টারেস্ট ডিভিডেন্ড কালেক্ট করে। আচ্ছা, ডিবেঞ্চার কিনলে বা ডিবেঞ্চার বা বন্ড, আমি এখানে বলে দিই, বন্ড
বা ডিবেঞ্চার, এটা কিনলে পাওয়া যায় ইন্টারেস্ট, আর প্রিফারেন্স শেয়ার কিনলে পাওয়া যায় ডিভিডেন্ড। ব্যাংক এগুলো ম্যানেজ করে। ম্যানেজ করলে কি হয়, ব্যাংকে আগে টাকাটা বেড়ে যায়, আমরা পরে জানতে পারি, ব্যাংক স্টেটমেন্ট পেলে তখন আমরা ক্যাশ বুকে যোগ করি, তার মানে ক্যাশ বুকে সেম আছে, পাসবুক বেড়ে গেছে ইফেক্ট। তাহলে কি করতে হবে, ক্যাশ বুকে যোগ করতে হবে, তাহলে ক্যাশ বুক ইনক্রিজ করতে হবে, কারণ পাসবুক আগে ইনক্রিজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ক্যাশ বুকে যোগ করতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের এন্ট্রি। এখন এটার আমি একটা ম্যাথ করব, যাতে করে আপনাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। হ্যাঁ, প্রথম ম্যাথ আপনাদের হয়তো একটু কঠিন মনে হইতে পারে, সময়ের সাথে সাথে ইনশাল্লাহ দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আরো কিছু আছে, তো এগুলো আমি পরে আলোচনা করব আপনাদের সুবিধার জন্য। আপাতত আগে আমরা একটু অঙ্ক করে নিই। একটা অঙ্ক করি, একটা অঙ্ক করলে কি হবে, আপনাদের জিনিসটা সহজ হয়ে যাবে। ভাইয়া আমরা এটা কি ওই পিডিএফটা থেকেই পড়বো শুধু? যে আপনি যে পিডিএফ গুলো দিচ্ছেন ওইখান থেকে ব্যাংক না, এটা 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 ওই পিডিএফ এ নাই। হ্যাঁ, এটা আপনাদের কাছে আইসিএমইবির ম্যানুয়াল আছে সবার কাছে, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং এর ফাইন্যান্সিয়াল ফান্ডামেন্টাল যে অ্যাকাউন্টিং, সেটার ম্যানুয়াল বইটা আছে সিএম এর। জি ভাই আছে। আপনারা আপনারা সেই ম্যানুয়ালে পাবেন, সেই ম্যানুয়াল থেকে ব্যাংক রিকনসিলিয়েশন একটু প্র্যাকটিস করবেন, আর প্রিভিয়াস কোশ্চিনে পাবেন, এই দুইটা পড়লেই হবে। হ্যাঁ, ম্যানুয়াল আর প্রিভিয়াস কোশ্চিন, এই দুইটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা দেখেন, যেমন এইটা ম্যানুয়ালে আছে ইলাস্ট্রেশন 5, আমি যেটা এখন করাবো ম্যানুয়ালে, আইসিএমইবির ম্যানুয়ালে আছে ইলাস্ট্রেশন 5, এটা আগের ম্যানুয়ালটা পেজ 231, আপনাদের পেজ এলোমেলো হইতে পারে, জাস্ট XYZ কোম্পানি একটু দেখলেই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, অঙ্কগুলো সেমই আছে, জাস্ট হয়তো পেজ এলোমেলো আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এই ইলাস্ট্রেশন 5 কি বলছে সেটা আমি আগে কোশ্চিনটা বের করি, তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। থার্টি ওয়ান, এই যে দেখেন, এটা হচ্ছে ইলাস্ট্রেশন সিএমইবি ম্যানুয়ালের আগের বইয়ের পেজ নাম্বার 231। এখন আপনাদের কত পেজে আছে আমি ঠিক বলতে পারছি না, ভাইয়া এটা একটা আপনারা ছবি এটা একটু দেওয়া দেখে যাবে? নিবেন। কারণ আমার কাছে তো হ্যাঁ নাই। হ্যাঁ, জি 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 জি, আমি ছবি দিয়ে দিচ্ছি, অনেকের কাছেই হয়তো ম্যানুয়ালটা নাই। হ্যাঁ, বাট ম্যানুয়ালটা আপনাদের নেওয়া উচিত, খুবই কম দাম, 250 টাকা মনে হয় দাম, বা 200 টাকা দাম এরকম হবে, কিন্তু খুব ইফেক্টিভ। কাইসোর বই থেকে সাজানো হয়েছে ম্যানুয়ালটা। ম্যানুয়ালটা ভাইয়া ফান্ডামেন্টালের জন্য বেশ ম্যানুয়ালটা ভালো। তো একাডেমি থেকে। একটু, 1 মিনিট। জি আপু বলেন। হ্যাঁ, মাহফুজা আপু কিছু বলছিলেন। বলছি ভাইয়া ম্যানুয়ালটা তো হচ্ছে একাডেমি থেকেই দেওয়ার কথা। আহ হ্যাঁ, দিতে পারে, এটা আপনি একটু জেনে নিবেন, আমাদের সময় আমরা কিনে নিয়েছি আর কি, জানি না ব্যাপারটা কেমন এখন, আপনারা একটু যোগাযোগ করবেন। হ্যাঁ, আচ্ছা, ওর অ্যান্সার ট্যান্সার সব সহ দিলাম, ওরা খুব বিদঘুটে ভাবে অ্যান্সারটা করেছে, তো আমার মনে হয় এত ঝামেলায় আপনাদের যাওয়ার দরকার নাই। মেথড 1 মেথড 2 আছে, যেটা নিচে মেথড 2 আছে, জাস্ট সেভাবে করলেই হবে, এটা একটু ইজিয়ার। হ্যাঁ, তো যাই হোক, আমরা এটা দেখি, আমি আপনাদেরকে আগে যেটা শিখাইছি সেটাই। হ্যাঁ, আমি জাস্ট একটু বলে দিই। আচ্ছা, এই যে দেখেন, এখানে আমি লিখে দিই তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমরা কোশ্চিনটা কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি এই অ্যান্সারটাও দিয়ে দিচ্ছি, এবং তার আম, আপনার যে ওয়ার্কিং গুলা সেটাও দিয়ে দিচ্ছি, জাস্ট আমি একটু আলোচনা আগে দিয়ে দিই, পরে আমি আলোচনা করি, তাহলে ভালো হবে। আচ্ছা,
ম্যানুয়ালে যে কটা কোশ্চিন আছে আমি দিয়ে দিব, আপনাদের যাদের কাছে আসলে ম্যানুয়ালটা নাই তারা এগুলো দেখে একটু প্র্যাকটিস করবেন। আসলে এত বই তো কিনা সম্ভব না, এই জন্যই আমি পেজগুলো দিয়ে দিই, আপনারা দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন। হয়তো একটু অসুবিধা হইতেও পারে, বাট এটা একটু মেনে নিতে হবে। এতগুলো বই আসলে একটা মানুষের পক্ষে কিনা খুব কঠিন ব্যাপার, বা স্টাডি করা খুব কঠিন ব্যাপার, আর না বুঝলে তো সেটা আরো ঝামেলা হয়ে যায়। আচ্ছা, আমি অ্যান্সারটাও দিয়ে দিয়েছি, আমি জাস্ট এখন আলোচনা করব। আপনারা জিনিসটা দেখেন। প্রথমে আমরা সবার আগে কি করব, ফার্স্ট কাজ আমাদের কি বলেন? ফার্স্ট কাজ আমাদের ফরম্যাট রেডি করে ফেলা। তাহলে সেটা আমরা কি করব? এক্স ওয়াই জেড কোম্পানির নাম লিখে ফেললাম। লিখে ফেলার পর আমরা কি লিখবো? কোম্পানির নাম, তারপরে লিখবো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তারপরে আমরা সেটা ডেট দিব, যেমন 31/1/2001 ধরেন দেওয়া আছে। আচ্ছা, এরপর আমাদের ফরম্যাট পার্টিকুলার্স, অ্যামাউন্ট। আচ্ছা, তারপরে কি দিব? ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। আচ্ছা, দিলাম। দেওয়ার পর অ্যাড লেস, এখানে আবার কি থাকবে? অ্যাড লেস। ঠিক আছে, তাহলে আমাদের এটা অর্ধেক পেজ, এটা অর্ধেক পেজ, অ্যাড লেস, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। আচ্ছা, আমরা ফরম্যাট রেডি করে ফেললাম। ফেলে এখন আমরা কি করব? আমরা ওয়ার্কিং এ যাব। দেখেন, এইখানে অনেক ডিটেলস ভেঙে ওয়ার্কিং করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা প্রথমে প্র্যাকটিস গুলা ঠিক এভাবেই করবেন। করতে 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 একটা সময় এমন আসবে যে আপনার কনসেপ্ট অনেকটা চলে আসবে, তখন আর এত পরিশ্রম হবে না। ঠিক আছে, দেখেন আমি জাস্ট বলি, আমি পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। বলছে চেক ফর, চেক ফর 1555 মানে 1555 সেন্ড টু ক্রেডিটর্স। আচ্ছা, আমি চেক ক্রেডিটর্স কে কখন দিচ্ছি? তার মানে আমি পেমেন্ট দিচ্ছি। ক্রেডিটর মানে যাদের কাছ থেকে আমি বাকি কিনে নিয়ে আসি। ঠিক আছে, আমি দেখা যাচ্ছে একটা হোলসেল বিজনেস করি, বাট আমারও তো মহাজন আছে, আমিও তো কারো কাছ থেকে কিনে আনি, তাই না? তো আমি যাদের কাছ থেকে কিনে আনি তারা আমার ক্রেডিটর। ঠিক আছে, আচ্ছা, আর আমি যাদেরকে বিক্রি করি আমি তাদের ক্রেডিটর। ঠিক আছে, এখন দেখেন, চেক ফর 1555 সেন্ড টু ক্রেডিটর, 1555 টাকার চেক ক্রেডিটরকে দিয়েছি 1 জুন, 30 জানুয়ারি, 30 জানুয়ারিতে দিয়েছি। ওয়ার নট পেড বাই দ্য ব্যাংক আনটিল 8 ফেব্রুয়ারি। আচ্ছা, বলছে ব্যাংকে আমি দিয়েছি 30 জানুয়ারিতে, কিন্তু ব্যাংক পরিশোধ করেছে ফেব্রুয়ারির 8 তারিখে। আচ্ছা, তার আগে আমরা কোশ্চিনটা একটু পড়বো কি বলছে। বলছে দ্য ক্যাশ বুক অফ XYZ শোড এ ব্যালেন্স এট দ্য ব্যাংক 570 ইন হ্যান্ড জানুয়ারি 31, 2001 এট দ্য সেম ডেট দ্য ব্যাংক স্টেটমেন্ট। আচ্ছা, দ্য ডিফারেন্স ওয়াজ ফর অ্যাজ ফলোজ। আচ্ছা, এক মাসের জন্য ব্যাংক স্টেটমেন্ট করতে বলেছে, সেটা হলো জানুয়ারি মাসের। ঠিক আছে, তো জানুয়ারি মাসের আপনার ব্যালেন্স এত ইন হ্যান্ড। আচ্ছা, জানুয়ারি মাসের করতে বলেছে, তাহলে জানুয়ারি মাসের আমরা দেখব ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বলে দিয়েছে 500, এখানে হলো 570। আচ্ছা, এই যে দেখেন ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 570 কোশ্চিনে বলে দিয়েছে। আর ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স ওভারড্রাফট, ওভারড্রাফট মানে হলো মাইনাস, ওভারড্রাফট বললে মাইনাস হবে। ব্যালেন্স অ্যাজ পার পাসবুক হলো -446, ওভারড্রাফট বলার কারণে এটা মাইনাস হয়েছে। ওভারড্রাফট মানে কি? মানে এক কথায় আপনারা ধরে নেবেন একটা লোনের মতো অ্যামাউন্ট। ব্যাংকে ধরেন আমার 1 লাখ টাকা ছিল, আমি সেখান থেকে টাকা তুলেছি 1,10,000, তার মানে কি 10,000 টাকার এক্সট্রা আমি লোন নিয়েছি, যেটা আমাকে ইন্টারেস্ট দিতে হবে। ওভারড্রাফট হলো সেই জিনিস। হ্যাঁ, অনেকে বিজনেস করে, যারা বিজনেস করে তাদের অনেক গুডউইল থাকে। অনেক সময় হয় কি, ক্যাশে 1 লাখ টাকা ক্যাশ আছে, বাট তার প্রয়োজন 1,10,000, তখন ব্যাংক তাকে সেই অতিরিক্ত টাকাটা দেয় ধার হিসাবে, যেটার উপর সে ইন্টারেস্ট নেয়। ঠিক আছে, ব্যাংকের লাভ কি? সে সেই এক্সট্রা টাকাটার উপর ইন্টারেস্ট নেয়। ঠিক আছে, এটা ওভারড্রাফট বলে। তাহলে জমা অতিরিক্ত, হ্যাঁ, জমার থেকে বেশি নেওয়া। আচ্ছা, তাহলে ব্যাংকের কত? 446, ওভারড্রাফট যেহেতু বলেছে মাইনাস, আর ক্যাশবুকের কত? 570। এটা কোশ্চিনের শুরুতে বলা আছে। এখন আমরা 1 নাম্বার এন্ট্রিটা পড়বো, কি বলছে দেখেন। আমি এই একটা কোশ্চিন খুব ভালো করে আপনাদেরকে বুঝাবো এই 22-23 মিনিটে। আপনারা খুব মনোযোগ দিয়ে এটা বুঝবেন। এই টাইপের আমি আরো কিছু কোশ্চিন দিব, ছবি দিব, অ্যান্সার দিব, তার ব্যাখ্যা দিব। এগুলো আপনারা স্টাডি করলে ইনশাল্লাহ আপনাদের এই মার্কসটা আর মিস হবে না। হ্যাঁ, দেখেন যে 1555 এটা পেড হচ্ছে 8 ফেব্রুয়ারি, তাহলে
পেড যেদিন মন সেদিন হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটা যে আমি তো চেকটা জানুয়ারি মাসেই দিয়েছি পেমেন্ট, তাই না? তাহলে জানুয়ারিতেই সেটার পেমেন্ট দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন কবে দিয়েছি, 30 জানুয়ারি। ব্যাংক যেদিন মন সেদিন পরিশোধ করুক, এটাতে কিছু যায় আসে না। আচ্ছা, 30 জানুয়ারি আমি যে চেক ইস্যু করে দিলাম, চেক পে করে দিলাম, তাহলে আমার ক্যাশ বুক আমি লিখে রাখবো না যে আমার পাইকারকে আমি টাকা দিয়ে দিয়েছি? তাহলে পেমেন্ট আমি কমপ্লিট করে দিয়েছি, আমার কাজ শেষ। আমার ক্যাশ বুকে আমি লিখে দিয়েছি যে এত টাকা চেক দিয়ে দিয়েছি, এই পার্টির হিসাব শেষ। আচ্ছা, এখন পার্টি করেছে কি, সেই চেকটা নিয়ে ব্যাংকে যায় নাই। হ্যাঁ, ব্যাংকে গেছে 1 সপ্তাহ পরে। ঠিক আছে, আমি 30 জানুয়ারি দিয়েছি, সে 1 সপ্তাহ পরে গেছে। কারণ কি, সে বড় পার্টি, অনেক দেশের অনেক পার্টির চেক সে একসাথে পায়, দিয়ে একসাথে একবারে যায় 7 দিন পর পর। সে আরো 7 দিন বা 8 দিন পরে গেছে। যাওয়ার পরে কি হয়েছে, 7 দিন মানে ওয়ার নট পেড বাই দ্য ব্যাংক আনটিল 8 ফেব্রুয়ারি। 8 ফেব্রুয়ারির দিন সে টাকা পেয়েছে। তাহলে 30 জানুয়ারি বা 31 জানুয়ারি যেদিন আমার মাস শেষ, সেদিন কি পেমেন্ট হয়েছিল? পেমেন্ট হয় নাই, নো এন্ট্রি। তাহলে সেই দিন আমার ক্যাশ বুকে দেখা যাচ্ছে 1 লাখ ছিল, সেখান থেকে আমার চেকের এই টাকাটা কমে গেছে, 1555 কমে গেছে, কিন্তু পাসবুকের কমেনি। তাহলে পাসবুকে বেশি দেখাচ্ছে, তাহলে কি করতে হবে? আমি তো পেমেন্ট 30 তারিখেই দিয়েছি, তাই না? জানুয়ারি মাসেরই, তাহলে জানুয়ারির হিসাব আমি করছি, তাহলে কি হবে? পাসবুক থেকে লেস করতে হবে, এই যে লিখে দিয়েছি, পাসবুকে লেস করতে হবে। ঠিক আছে, তাহলে পাসবুকে লেস কিভাবে করব? আমরা চেক দিয়েছি বাট ব্যাংক নট ক্লিয়ার্ড, তাহলে দেখেন আমরা আগে যাব পাসবুকে, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। পাসবুকে লেস করতে হবে, তাহলে আনপ্রেজেন্টেড চেক বা আউটস্ট্যান্ডিং চেক, মানে মালিক তো প্রেজেন্ট করেনি, যাকে ক্রেডিটরকে চেক দিয়েছি সে প্রেজেন্ট করেনি, সে 7 দিন পরে প্রেজেন্ট করেছে। এটাকে কি বলা হয়? আউটস্ট্যান্ডিং চেক বলা হয় বা আনপ্রেজেন্টেড চেক বলা হয়। এই চেকটা লেস হবে কত টাকা? 1555 টাকা। কত টাকা? 1555 টাকা। তাহলে এটা লেসে চলে আসলো। ওকে, আচ্ছা, এবার 2 নম্বর এন্ট্রিতে যাই। হ্যাঁ, এগুলো খুবই সফট ভাবে বুঝতে হবে। হ্যাঁ, খুবই মনোযোগ আপনারা রাখেন। তারপরে যদি আপনাদের কনফিউশন হয়, আপনারা প্রয়োজন হইলে আপনারা ইয়া করবেন, আপনাদের এই রেকর্ডটা আবার দেখবেন, তারপরে যদি বুঝতে না পারেন রেকর্ডটা দেখবেন। কাউন্টিং বাই দ্য ব্যাংক আনটিল 1 ফেব্রুয়ারি। আচ্ছা, তার মানে এটা পেড মানে কি? পেড মানে ডিপোজিটেড, মানে চেক অ্যামাউন্টিং 2500 পেড ইনটু ব্যাংক। পেড ইনটু ব্যাংক মানে ব্যাংকে আমি জমা করেছি, আমি ডিপোজিট করেছি, তার মানে কি? আমি ক্রেডিট সেল প্লাস করতে হবে, কারণ কি? কারণ আমি ক্যাশ বুকে প্লাস করে রেখেছি, ইনক্রিজ মানে প্লাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যেহেতু ক্যাশ বুকে প্লাস করে রেখেছি, আমাকে পাসবুকেও প্লাস করতে হবে, যেটা হয় নাই, যেটা ফেব্রুয়ারির 1 তারিখ হয়েছে। বাট এটা আমাকে পাসবুকে যোগ দেখাইতে হবে, কারণ এন্ট্রিটা কবে কার? 31 জানুয়ারির। ওকে, এইটা গেল। তাহলে পাসবুকে যোগ করতে হলে আমি সেটা যোগ করব কত? 2520 টাকা। তাহলে দেখেন, এইটা হচ্ছে আমার পাসবুক। হ্যাঁ, এই পাসবুকে আমি যোগ করব, কি লিখবো? ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট মানে চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার্ড বাই ব্যাংক, এই কথাটাকে কি বলা হয়? ডিপোজিট ইন ট্রানজিট বলা হয় সংক্ষেপে, এটার একটা নাম। হ্যাঁ, মানে চেকটা প্রসেসিং এ আছে, এক কথায় শেষ। আচ্ছা, ট্রানজিটে আছে। এটা কত? 2520, এটা যোগ হবে, হলো? এবার এবার আমরা যাব 3 নম্বর এন্ট্রিতে। 4টা মাত্র এন্ট্রি, আপনারা খুব মনোযোগ দিয়ে এটা দেখবেন, খুবই সিরিয়াস ক্লাস। দেখেন, এ স্ট্যান্ডিং অর্ডার। স্ট্যান্ডিং অর্ডার মানে কি? ব্যাংক বিল দিবেন আপনি, আমার দেখা যাচ্ছে গভর্নমেন্টকে যে কারের টাকা পেমেন্ট দিতে হয় সেটা দিবেন, আপনি আমার ইলেকট্রিসিটি বিল দিবেন, আপনি আমার ইন্স্যুরেন্স দিবেন, আপনি আমার দেখা যাচ্ছে অনেক সময় রেন্ট দিবেন। হ্যাঁ, যা যা ব্যাংক থেকে করা যায় পে করে দিবেন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, এটা পারমিশন দেওয়া থাকে অনেক সময়, ঠিক আছে?
আপনি আমার ইন্স্যুরেন্সের টাকা, এই তো অনেক কিছু, আচ্ছা যাই হোক। এ স্ট্যান্ডিং অর্ডার ফর চ্যারিটেবল সাবস্ক্রিপশন অফ 60 হ্যাড বিন পেড বাই দ্য ব্যাংক। ও বলে দিয়েছে যে কোনো চ্যারিটেবল আসলে 60 টাকা আপনি পেড করবেন, করে দিয়েছে অন জানুয়ারি 1, বাট নো এন্ট্রি হ্যাজ বিন মেড ইন দ্য ক্যাশ বুক। আচ্ছা, এটা আমার পেমেন্টের এন্ট্রি, কারণ আমি ব্যাংকে বলে রেখেছি। ব্যাংক করেছে কি, ওই চ্যারিটি গেছে আর তাকে 60 টাকা দিয়ে দিয়েছে, যেহেতু এটা আমার পারমিশন দেওয়া ছিল। কিন্তু আমি কি সেটা জানি? জানি না। এটা কখন জানবো? যখন আমি ব্যাংক স্টেটমেন্ট পাবো যে এই চ্যারিটি, এই সংস্থাটাকে সে চ্যারিটি করেছে কত টাকা, 60 টাকা। আচ্ছা, তখন আমি কি করব? তখন আমি আমার ক্যাশবুক থেকে লেস করব। প্রথমে কিন্তু নো এন্ট্রি, কিন্তু পরে যখন জানতে পারবো তখন কি করব, ক্যাশবুক থেকে মাইনাস হবে। তাইলে পাসবুকে তো পেমেন্ট করেই দিয়েছে, ক্যাশবুক থেকে এবার মাইনাস করতে হবে। তাহলে কত টাকা? 60 টাকা। তাহলে আমরা এবার ক্যাশবুকে যাই। এই যে দেখেন, চ্যারিটেবল সাবস্ক্রিপশন 60, এটা লেস হয়ে গেল ক্যাশবুক থেকে, ঠিক আছে, লেস। আচ্ছা, এবার আমরা লাস্ট এন্ট্রিতে যাব, 4 নম্বর এন্ট্রি। দেখেন কি বলছে, খুবই মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। বলছে এ চেক পেড বাই XYZ ফর রেন্ট ওয়ান 15 জানুয়ারি ফর 345 হ্যাড বিন এন্টার্ড ইন হিজ ক্যাশ বুক অ্যাজ 354। মানে একটা ডিজিট এলোমেলো হয়ে গেছে, 345 কে সে লিখেছে 354। আচ্ছা, সবার আগে দেখতে হবে এটা আমার কি এন্ট্রি। দেখেন আবার বলছি, বলছে এ চেক পেড বাই XYZ, মানে আমার কোম্পানি রেন্ট ফর রেন্ট, রেন্টের জন্য পেমেন্ট করছে, তার মানে কি এটা আমার পেমেন্ট এন্ট্রি। আচ্ছা, তাহলে দুই পেমেন্টে কাজ হবে। আচ্ছা, তাহলে এখন বলছে কি 15 জানুয়ারি ফর 345 হ্যাড বিন এন্টার্ড ইন হিজ ক্যাশ বুক। আচ্ছা, পাসবুকে কিছু বলে নাই, মানে পাসবুকে ঠিক আছে 345 পেমেন্ট হয়ে গেছে। ফেসবুকে সে কি করেছে, তিনি বলছে যেটা বলবে সেটাতে সমস্যা, যেটা বলবে না সেটা ওকে। তার মানে ব্যাংকে 345 টাকা কারেক্ট। আচ্ছা, এখন এই যে ক্যাশবুক, সেই ক্যাশবুকে ভুল করে কত লিখেছে, 354, হয়তো 345 লিখেছে 54, তার মানে কি বেশি লিখে ফেলেছে, এটা নট কারেক্ট। তাহলে বেশি লিখলে কি হবে, ক্যাশবুকে এটা কোথায় ছিল, মানে কি বেশি লিখে ফেলা। এটা আমি আপনাদেরকে ইররের সময় পড়াইছিলাম, এটা আপনাদের রেকটিফিকেশন অফ ইররের একটা পার্ট, খুব ইজি। যে ওভারকাস্ট মানে কি, আমি আবার 2 3 আমি বললাম যে আছে 4টা, তার মানে বেশি গণে ফেলেছি, ওভারকাস্ট। ঠিক আছে, এটাকে বলে ওভারকাস্ট। তাহলে আছে কিন্তু 3টা, আমি গণেছি কয়টা, 4টা। তাহলে ওভারকাস্ট হলে কি হয়, ওভারকাস্ট হইলে ক্রেডিট থাকলে ডেবিট করে দিতে হবে, উল্টা হয়ে যায়। তাহলে ডেবিট করব কত টাকা, ডিফারেন্সটা 354 মাইনাস 345 কত হয়, 9 টাকা। তাহলে এই 9 টাকা আমরা কি করব, ডেবিট করব। ক্যাশবুকে ডেবিট মানে কি, ক্যাশবুকে অ্যাড করা, ক্যাশবুকে অ্যাড করা। তাহলে 9 টাকা অ্যাড করতে হবে। তাহলে দেখেন আমরা ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুকে যাব, কারেকশন অফ ইরর, এখানে নাম 20 থেকে 446 মাইনাস হলে থাকে 2074। আচ্ছা, আর এর সাথে লেস হবে আনপ্রেজেন্টেড চেক বা আউটস্ট্যান্ডিং চেক কত, 1555। মানে লেস মানে কি, মাইনাস, আউটারে আইনে একে মাইনাস করব। তাহলে এটা থেকে এটা মাইনাস হলে থাকে কত, 519। এটা এক পার্ট হয়ে গেল আমার, 2টা দাগ দিয়ে দিলাম, তাহলে 500 আচ্ছা, এবার লাইট বাদ গেলে 519। তাহলে দেখেন এটাও 519, এটাও 519, তার মানে আমার অ্যান্সার মিলে গেছে। ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ইজিক্যাল টু ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কোশ্চিন। আচ্ছা, আপনাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে একটু বলেন যে ভাই এই জায়গাটা বুঝতে পারি নাই বা এই সমস্যা। আমি কালকে আবার, মানে সরি, নেক্সট ক্লাস 3টা ক্লাস আপনাদের লাগবেই, হ্যাঁ। এছাড়া আসলে এই বেসিক জায়গাগুলো স্ট্রং হবে না। তবে আমি আজকে আপনাদেরকে এই কোশ্চিন গুলোর ছবি দিব, কোশ্চিন দিব, ছবি দিব, সলিউশন দিব, ব্যাখ্যা সহ দিব।
এগুলো যারা স্টাডি করবে তারা নেক্সট ক্লাসে খুব আরামপ্রিয় ভাবে শিখতে পারবে, আর যারা করবে না তাদের অন্ধকার অন্ধকার লাগবে। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন যে এইখানে মানে কারো কোনো কোশ্চিন থাকলে আগে সেটা বলেন যে ভাইয়া এই জায়গাটা বুঝতে পারি নাই বা কি হইলো, কেন হইলো। কারো কোনো কোশ্চিন আছে? আসসালাম ভাইয়া। হ্যাঁ দিদি বল। ভাইয়া আসলাম হচ্ছে বলেন। যে ওভারড্রাফটের একটা ছিল যে 9 টাকা 354 কে যে 45 লিখে ফেলছে, কি? ওইটুকু প্যাচ লেগে গেছে, ওইটুকু বুঝতে পারি। আচ্ছা, আপনি বুঝেন নাই এই কারণে মনোযোগ দেননি। রেকটিফিকেশন অফ ইররের এইটা পার্ট আমি প্রথম মাসে যখন গ্রামার পড়াচ্ছিলাম তখন কিন্তু রেকটিফিকেশন অফ ইরর পড়াইছি, ওভারকাস্ট, আন্ডারকাস্ট, আপনি দেখবেন একটু খুলে, হ্যাঁ সেখানে এই জিনিসগুলো আছে। তো আন্ডারকাস্ট হলে ক্রেডিট থাকলে ক্রেডিটই হয়, আর ওভারকাস্ট হলে যদি ক্রেডিট থাকে সেটা ডেবিট হয়ে যায়। মানে কি দেখেন, এইখানে পেমেন্ট হওয়া দরকার ছিল 145 টাকা, যেটা effect হয়েছে, কিন্তু এখানে ভুল করে বিপরীত, এটার বিপরীত হওয়ার কথা। তার মানে 9 টাকা বেশি লিখে ফেলেছে। 354 345 বাদ দিলে কত? 9 টাকা। 9 টাকা ক্রেডিটে বেশি লিখে ফেলেছে। তাহলে বেশি লিখলে কি হয়? ওভারকাস্ট হয়। ওভারকাস্ট মানে কি? বেশি গণনা করা। আচ্ছা, হবে 345, করে ফেলেছে 354, 9 টাকা বেশি করে ফেলেছে। তাইলে ওভারকাস্ট হলে ট্রিটমেন্ট কি? ওভারকাস্টের ট্রিটমেন্ট হচ্ছে যে ক্যাশ বুকে এটা কোন দিকে ছিল? ক্রেডিট সাইডে। ক্রেডিটে যদি থাকে ওভারকাস্ট হলে এটা ডেবিটে চলে যাবে। তার মানে এই ক্রেডিট এখানে 9 টাকা বেশি আছে, এটা ডেবিটে চলে যাবে। টাকা 9 টাকা মানে ডেবিটে যাওয়া মানে কি? ক্যাশ বুকে প্লাস হওয়া। বুঝতে পেরেছেন এবার আপু? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আপনি ইরর গুলো আরেকবার রিভাইজ করে নিবেন, তাইলে এখানে সহজ হবে। হ্যাঁ, আমি গ্রামারটা তো এই জন্যই পড়িয়েছি যাতে করে আপনাদের সহজ হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জার্নাল এন্ট্রি চেয়েছিল কোশ্চিনে, সেটা হলো ডোনেশন এক্সপেন্স ডেবিট 60, অল এক্সপেন্স ডেবিট হয়, রেন্ট 9, আর ক্যাশ হলো 51। রেন্ট এটা কি? এটা ইনকাম। ঠিক আছে, রেন্ট ইনকাম, আর ক্যাশ হলো 51 টাকা চলে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা এই জার্নালটাও করবেন। আর এই যে কোশ্চিনটা আমি দিলাম, এখানে আর কারো কোনো কোশ্চিন আছে? একটু বলেন তো আমাকে থাকলে। অনিক ভাই, বুঝতে পারছেন? ভাই বুঝতে পারতেছি। একটু মনে হয় মাথা ঘুরে প্রথমে হ্যাঁ ব্যাংক ভাই। রিকনসিলিয়েশন করতে গেলে। জাস্ট প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, মানে এখানে অনেক নিত্য নতুন বিষয় তো। আপনাদেরকে আমি পুরা এরকম নোটগুলো সব ছবি দিয়ে দিচ্ছি, অন্তত 5টা ম্যাথের দিচ্ছি। 2 দিন সময় পাবেন, আজকে আছে, কালকে আছে, পরশুদিন আবার রাতে ক্লাস। তাহলে আপনারা এই 2 দিনে দেখে দেখেও করেন, তাও শিখে ফেলবেন। কেউ যদি দেখে দেখেও প্র্যাকটিস করে সে বুঝে ফেলবে। আর প্রবলেম হলে এনি টাইম হোয়াটসঅ্যাপে জায়গাটা সেন্ড করবেন। জি বলেন। আমি যে লাস্টে জার্নাল নিয়ে এটা বুঝলাম না, এটা একটু বুঝাবেন? ডোনেশন, রেন্ট আর ক্যাশ। আচ্ছা, একটু জার্নাল এন্ট্রি আপনার কাছে জানতে চেয়েছে, হ্যাঁ বলেছে কি? আচ্ছা, বলেছে প্রিপেয়ার দ্য ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আচ্ছা আচ্ছা, জার্নাল এন্ট্রি বলেছে ডোনেশন যদি আপনি করেন তাহলে এটা আপনার এক্সপেন্স না? আপনি ধরেন কাউকে দিলেন, আপনার ব্যয় হয়ে গেল না? সাপোজ আপনার কাছে 100 টাকা আছে, আপনি একটা ফকিরকে দিয়ে দিলেন, তাহলে টাকাটা আপনার ব্যয় হয়ে গেল না? জি। এক্সপেন্স তো নাকি? আচ্ছা, তাহলে এই এক্সপেন্সটা সবসময় ডেবিট হয়। আর ক্যাশ চলে গেছে আপনার কাছ থেকে কত টাকা? 51 টাকা। আর রেন্ট, রেন্ট হলো আপনার ইনকাম, ইনকাম হলে ক্রেডিট হয়। হ্যাঁ, এটা হলো 9 টাকা। ঠিক আছে। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। আপনারা আগে, আচ্ছা জার্নাল পরে শিখেন, জার্নাল কোনো ইস্যুই না, আপনারা আগে ব্যাংক রিকনসিলিয়েশনটা শিখেন। এটা শিখতে পারলে এই জার্নাল হয়ে যাবে, এটা কোনো বিষয় না। হ্যাঁ, ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আপনারা আমাকে বলেন যে এই যে ব্যাংক রিকনসিলিয়েশনটা করাইলাম, বেসিক গুলো করাইলাম, কারো কোথাও কোনো কোশ্চিন আছে? আরিফ ভাই, আরিফ ভাই আছেন? আচ্ছা, ওনাকে পাওয়া যাচ্ছে না। এজাজ ভাই, কি অবস্থা? ক্লিয়ার হচ্ছে? কি অবস্থা সবার? জি ভাই, ক্লিয়ার হচ্ছে ভাই। আচ্ছা
আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাহফুজা আপু বলেন কি অবস্থা? প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সেটা তো করতে হবে, কিন্তু ইনিশিয়ালি আমি যেগুলো বলছি বুঝতে একটু কি পারতেছি মাথায় ভাইয়া, যাচ্ছে সেটা। বুঝতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি এগুলোর ছবি দিয়ে দিব, এই ওয়ার্কিং গুলো সহ দিব, আপনারা দেখে দেখে বোঝার চেষ্টা করবেন, কোথাও কনফিউশন আসলে আমাকে জানাবেন। হ্যাঁ, আচ্ছা। আর তাসলিমা আপু একটু বলেন তো কি অবস্থা জি আপু? ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, একটু আপনারা প্র্যাকটিস করেন, মানে আজকে ব্যাংক রিকনসিলিয়েশন করাচ্ছি তো আজকে আবার অন্যটা পড়েন না, আজকে এটা পড়েন। হ্যাঁ, যেটা গ্যাপ হয়ে গেছে সেটা থাক, আজকে এটা কালকে এটা পড়েন। তাহলে কি হবে, আগামী দিন আমি এইটার একটু অ্যাডভান্স গুলো পড়াবো, তখন আপনারা ধরতে পারবেন। আর এটা যদি আপনারা এই 1-1.5 দিনে না পড়েন, আগামী দিন কিন্তু ক্লাসে কিছু বুঝতে পারবেন না, খুব ঝামেলা হবে। ঠিক আছে, আপনারা সেইভাবে তাহলে সবাই পড়েন। আমি আর ক্লাস কন্টিনিউ করছি না, আমি জাস্ট কিছু ছবি দিয়ে দিচ্ছি, আপনারা প্রপার ওয়েতে প্র্যাকটিস করেন। আহ আগামী দিন ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আরো আগাবো। ঠিক আছে, সবাই